অভিভাবক এবং ছেলে মেয়ে বসে তাদেরকেই বুঝতে হবে যে কিভাবে কোন দিকে এগোলে যে এই হতাশা বা নিরুৎসাহটা কাটিয়ে ওঠা যায়, একটা নতুন কিছু উদ্দেশ্য নিয়ে সৃষ্টিশীলতা নিয়ে এগোনো যায়, এটা আমি মনে করি আর কি। সুতরাং আমরা যে আলোচনার মধ্যে ছিলাম হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, হাউ টু কোপ উইথ দ্য সিচুয়েশন, তাহলে আমরা যেটা বুঝলাম যে বাবা মাকে এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এর সাথে আর দু একটা কথা যেগুলো যোগ করা দরকার, সেটা হচ্ছে যে সবসময় নিজে আমি পারফেকশনিস্ট, যে আমার কোনো ভুল ত্রুটি হয় না, আমি সেরকম, এই পারফেকশনিস্ট হওয়ার দরকার নেই। বা তোমার চারপাশে যারা আছেন তাদেরও পারফেকশনিস্ট হতে হবে, এই মনোভাবটাকে কিন্তু ছেড়ে দিতে হবে। তাহলেই কিন্তু দ্বন্দ্বটা লাগে যে আমার চারপাশের লোকরা এরকম হবে, আমি এরকম, সেরকম কিন্তু দরকার নেই। তাছাড়া আরেকটা হচ্ছে যে খুব বড় করে যদি একটা নেটওয়ার্ক অফ ফ্রেন্ডস করা যায়, যে বন্ধুবান্ধব বা যেখান থেকে আমি পরে বলবো যে কিভাবে সহায়তা পাওয়া যায়, যে নিজের সমস্যা বা নিজের চাপকে চাপমুক্ত করতে। হয়তো দেখা গেল যে তোমার ধারে কাছে ছেলে মেয়েদের জন্য এরকম আছে, একটা আড্ডা সেশন হচ্ছে, বা হয়তো কোনো আলোচনা সেশন হচ্ছে, সেই সব জায়গাগুলোতে যদি যুক্ত হওয়া যায় তাহলে কিন্তু এইসব চাপগুলো অনেক সময় কমে। আর সর্বশেষে যেটা বলা সেটা হলো যে যদি এইসব বিষয়গুলোতে কাজ না হয় তাহলে প্রফেশনাল হেল্প নিতে হবে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি মা বাবারা ছেলে মেয়েদের যখন সামলাতে পারছেন না এবং ভীষণই একটা পরিবারগুলোর মধ্যে বিরাট একটা লড়াইয়ের পরিবেশ চলছে, সেই সব সময় হয় তারা ধর্মের একটা আশ্রয় নেন, গিয়ে তাবিজ মাদুলি এইসব দিকে তারা স্টোন ইত্যাদি প্রভৃতি দিয়ে তারা পরিস্থিতিটা সামলাতে চান, অথবা তারা সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্টের চেম্বার ভরান। এই দুটোই চলছে। সুতরাং এর মধ্যবর্তী যে ব্যাপারগুলো, যে কোপিং স্ট্র্যাটেজি, সেটা ছেলে মেয়ের দিক থেকে মা বাবার দিক থেকে দুদিক থেকেই যদি প্রচেষ্টা থাকে এবং তার একটা সঠিক একটা গাইডেন্স তাদের দেওয়া যায় যে এভাবে করতে পারো, তাহলে কিন্তু এই দুটো একদম চূড়ান্ত যে জায়গা তার থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং এই সমস্যা হ্যান্ডেল করতে গেলে বাবা মাই সবচেয়ে ভালো রোল প্লে করতে পারে। সেক্ষেত্রে কোনো জ্যোতিষী বাবা বা কোনো প্রয়োজনে চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি উল্লেখ করলেন। এটা ম্যাডাম, এই মেন্টাল হেলথ এফেক্টেড হয়েছে এরকম তো ধরুন টিনস বা বিভিন্ন বয়সের মানুষের সাথে আপনার বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে, সংযোগ হয়েছে, তাদের গবেষণার কাজ করতে গিয়েও নিশ্চিতভাবে হয়েছে। তো কিছু আমাদের দর্শকদের জন্য বলুন কিছু অভিজ্ঞতার কথা, আপনি কি দেখলেন তাদের সাথে কথাবার্তা বলে বা কি বুঝলেন, দু একটা উদাহরণ। যে প্রথম একটা ঘটনা বলি, যে ঘটনায় আমি বলতে চাইবো যে এই মানসিক চাপ কাটিয়ে উঠতে গেলে সবথেকে বড় দরকার হচ্ছে উদ্যোগ নেওয়া। তা আমি দেখেছি এরকম ইউনিভার্সিটির ফিসগুলো বেড়েছে, তখন একটি ছাত্র, তপন তার নাম, সে হচ্ছে পরীক্ষা ফিস জমা দিতে তার অসুবিধা, তো সে পড়াশুনোর সাথে সাথে নানাভাবে নানা রকম সংগঠন বা ব্যক্তির খোঁজ করতে শুরু করলো এবং সে খুঁজেও পেল যে এনজিওর একজন ভদ্রলোক, সেই ভদ্রলোক তাকে আর্থিকভাবে সাহায্য করলো এবং সে পরীক্ষাটা দিতে পেরে সেও খুব খুশি, তার মাও খুব খুশি, পরীক্ষাটা সে দিতে পারলো, পাশ করলো এবং পরবর্তীকালে সে কাজও পেয়েছিল এবং জীবনে প্রতিষ্ঠিত। তারই পাশাপাশি আরেক বন্ধুকে দেখেছি, তার নাম সুনীল, সে ওই কাঁদুনি গাইতে শুরু করলো, টাকা পয়সা কোথায় পাবে, কিভাবে হবে করে সে ঘরেই বসে রইল, তার কোনো উদ্যোগও হলো না, ফলে সে পরীক্ষাও দিল না এবং সে আজকে ডিপ্রেশনে ভুগছে। একটা চেহারাতেও সে বড় দাড়ি বানিয়ে ঘুরে বেড়াচ্ছে।
যে আমার জন্য কিছু না, আমার ভাগ্য ভালো না ইত্যাদি। সুতরাং এই যে উদ্যোগ নেওয়া, এটা একটা কিন্তু বড় বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষকে মানসিক চাপ এই উতরানোর জন্য সব রকম পরিস্থিতির জন্য মানুষকে তৈরি থাকতে হবে। আমি দেখেছি এরকম রীনা বৌদি, সে সর্বক্ষণ তার ছেলে নিয়ে ব্যস্ত, ছেলে সকাল থেকে রাত অবধি তার জীবনে শুধু তার ছেলের পড়াশুনো ইত্যাদি নানা রকম সেইটা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। ছেলেই জ্ঞান, ছেলেই ধ্যান, ছেলেই চিন্তা। হ্যাঁ, তারপরে সেই ছেলে যখন বিয়ে করে বউ নিয়ে চলে গেল, উনি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। আচ্ছা, ঠিক আছে, মানে ওই আঘাতটা সহ্য করতে পারলেন না, জীবনটা উনি শেষ করে দিয়েছে। এরকম রীনা বৌদি তো চারিদিকে আছে। তো সেইখানে এটা বুঝতে হবে যে জীবনটা হচ্ছে যে এরকম তো না যে আজকে যেমন চলছে সেরকমই চলবে। কারণ ছেলে আমার হতে গাছ লাগাতে হবে, কিন্তু ফলের আশা করলে মানে এবং সেই আশাটা পূরণ না হলে হতাশ হলে চলবে না। হতাশ হলে সেই যে ছেলে মানেই হচ্ছে আমার সেটা অধিকার, ছেলে আমি যা বলবো সেটাই হবে, সেটা তো হবে না, সেটা তো হয় না। ছেলে একটা ব্যক্তি, আর রীনা বৌদিরা তারা আলাদা ব্যক্তি। সুতরাং সেখানে সবসময় মিলবে ব্যাপারটা তা তো নয়, সেটা নাও মিলতে পারে। তো সেই জন্য এটা এরকম একটা অভিজ্ঞতা হয়েছে। তারপরে যেটা এই চাপ সামলানোর ক্ষেত্রে যেটা আমার সবসময় মনে হয় যে আমার শব্দটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক। আমার সব সময় দেখবেন কথা বলার সময় বেশিরভাগ যে আমার আমার আমিত্ব, এখানে যদি আমাদের শব্দটা আনা যায় তাহলে কিন্তু এই সমস্যা সমাধান করা হ্যাঁ, এবং এই ধরনের মানসিক চাপ কাটিয়ে ওঠা কিন্তু অনেক সহজ হয়। আমি দেখেছি যে একটি মেয়ের মা খুব অসুস্থ, তো এই পরিবারগুলোতে আজকাল এরকম দেখবেন যে কেউ অসুস্থ হলে তো সে মেয়েটি তো নিজে একা সেটা চাপ অনুভব করছে না, মায়ের অসুস্থতার জন্য তার বাবার চাপ হচ্ছে, ভাইয়ের চাপ হচ্ছে, মায়ের যে বাবার বাড়ির দিকের তাদের কারুর নিশ্চয়ই চাপ তারা অনুভব করছেন। তারা যদি একসাথে বসেন, আলোচনা করেন এবং সেখান থেকে নিশ্চয়ই উপায় বেরোয় এবং এখানে এই সমস্যার সমাধানটা অনেক বেটার ওয়েতে হতে পারে। এই ভাবনা চিন্তাগুলো মানুষকে করতে হবে। অনেক সময় মানসিক চাপ হয় ছেলেমেয়েরা হয়তো ওই যখন স্টুডেন্ট লাইফে একটা কিছু করলো যেটার থেকে তার একটা অন্যায় বোধ হচ্ছে। আমি একটি ছেলেকে জানি, সে ভালো স্টুডেন্ট ছিল ঠিকই, কিন্তু সে কোনো একটা সময় ফার্স্ট যে হতো সেই ছেলেটির অঙ্কের খাতা চুরি করেছিল। ফলে তার মধ্যে বিরাট একটা পাপ বোধ, চাপ সর্বসময় এটা চলতো, কাজ করতো। তো এইখানে অনেক সময় দেখা যায় যে যার প্রতি অন্যায়টা হয়েছে তার কাছে গিয়ে হয়তো ক্ষমা মানে সরিটা বলার সুযোগ থাকে না, কিন্তু এরকম হয় যে দেখা যায় যে সেটা যদি অন্য কারুর কাছেও বলা যায় তাহলেও কিন্তু মানসিক চাপ থেকে এগুলো মানুষ বেরিয়ে আসতে পারে। তারপরে একটা ঘটনার কথা বলি যে মানসিক চাপ এই উতরানোর জন্য চ্যালেঞ্জ শব্দটা কিন্তু খুব বড় একটা শব্দ। যে আপনারা সবাই ওম পুরী, অভিনেতা ওম পুরীর নাম জানেন, অমরেশ পুরীর ভাই। হ্যাঁ, ওম পুরী পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়তে গিয়েছিলেন, কিন্তু তার ইংরেজি বলা এবং অন্য অন্য যে একাডেমিক সাইডটা একটু দুর্বল ছিল। তো উনি সেইখান থেকে ভাবেন যে চলে আসবেন। সেই সময় একজন তার টিচার তাকে বলেন যে এরকমভাবে তুমি তো আসল যে কাজটা করতে এসছো, অভিনয় শিখতে এসছো, ওটা তো তুমি খুবই ভালো করো, তুমি সামান্য একটা ভাষার জন্য আর এর জন্য তুমি চলে যাবে, এটা কি করে হয়? ওম পুরী কিন্তু শোনা যায় যেটা যে উনি তারপরে কিন্তু এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং উনি তারপরে কত সফল অভিনেতা হয়েছিলেন, হলিউডে পর্যন্ত উনি অভিনয় করেছেন আমরা জানি। সুতরাং এই যে চ্যালেঞ্জ নেওয়াটা, এটাও কিন্তু মানসিক চাপ উত্তরণের ক্ষেত্রে একটা বিরাট একটা কৌশল বলা যেতে পারে।
চাপের যেটা কারণ সেটাকে উতরানোর জন্য নিজের একটা ইচ্ছা শক্তির উপর নিয়ন্ত্রণ আনা, হ্যাঁ, যেটা ভীষণভাবে দরকার। দরকার। নিজের মধ্যে একটা জেদ নিয়ে আসা। এই এলিমেন্টগুলোকে কিন্তু মনে রাখতে হবে যে এই উদ্যোগ, চ্যালেঞ্জ নেওয়া, আমিত্বটা আমার এড়িয়ে আমিত্বটা এভাবে আমাদের, চাপা দিতে তো হবে। সেরকমই হচ্ছে ধৈর্য। Patience। ধৈর্য আর পজিটিভ চিন্তা। তার একটা উদাহরণ দিয়ে আমি আজকে শেষ করি বলাটা। সেটা হচ্ছে যে একটি মেয়ে, এরকম আমি জানি, সে খুব অল্প বয়সেই তথাকথিত কোট আনকোট বাজে ছেলের পাল্লায় পড়েছিল। সম্পর্ক গড়ে উঠেছিল, মা বাবা তাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না। তারপরে কোনো একটা পয়েন্টে গিয়ে সেই সম্পর্কটা ব্রেক হয় ঠিকই, কিন্তু মা বাবা যখন এই বিষয়টার মধ্যে ঢোকেন, বাবা তো আকাশ পাতাল তোলপাড় করতে শুরু করেন। ছেলেটাকে দেখে নেবেন, এক হাত নেবেন, ওই করবেন, মেয়েকে পাত্রস্থ করে দেবেন, এরকম তার আকাশ বাতাস কাঁপাতে শুরু করে দেন। কিন্তু মা কিন্তু বলেছেন যে এটা দেখো অল্প বয়সের একটা তো সিদ্ধান্ত, বা এটা একটা সে করে ফেলেছে, এইটা আমরা দেখি না, ধৈর্য ধরি। সেই মায়ের কথাতে কিন্তু মা কিন্তু এই ব্যাপারটা করতে পেরেছিলেন, এবং আজকে কিন্তু ওই মেয়েটি একজন সফল রিপোর্টার, এবং তার কোনো সময় নেই, তথাকথিত তার কোনো সময় নেই, আর এতই কাজের চাপ, সে কোনো সময় নেই। তো সেরকমই আরেকটা ঘটনা বলি। সেটা হচ্ছে যে বাবার ট্রান্সফারের চাকরি, মেয়েটিকে এবার হোস্টেলে যেতে হবে। মেয়ে বলছে যে আমি হোস্টেলে যাব না। এই নিয়ে বাড়ির সাথে বিরাট দ্বন্দ্ব, বিরাট হইচই। মেয়ে খাওয়া বন্ধ করে দরজা বন্ধ করে দিয়েছে, মা বাবা বিরাট অশান্তি। এই সময় বাবার বন্ধু তিনি এলেন, একজন বাবার বন্ধু সুনীল কাকু, তিনি এলেন। তো তিনি বললেন, তিনি মেয়েটির সাথে কথা বললেন, বলে তাকে বোঝালেন যে দেখো হোস্টেল মানেটা কি। হোস্টেল মানে যে বন্ধু বান্ধব তুমি যাদের মানে যাদেরকে পছন্দ করবে, তাদের সাথে তুমি বেশিক্ষণ সময় থাকতে পারবে, তোমার ওখানে স্বাধীনতা আছে, তোমার ভালো লাইব্রেরি তুমি পারবে, পড়তে পারবে, নিজের মতো চলতে পারবে। হ্যাঁ, সুতরাং বাড়ির থেকে তো এই পরিস্থিতিটা তো তোমার অনেক খোলামেলা। তো এটা বলার পরে কিন্তু মেয়েটি তার সিদ্ধান্ত বদল করলো, এবং মনের আনন্দে সে হোস্টেলে চলে গেল। সুতরাং এই যে ধৈর্য, পজিটিভ চিন্তা, এটাও কিন্তু এই মানসিক চাপ উতরে দেওয়ার একটা বিরাট জায়গা। এইগুলো কিন্তু অভিভাবকদের নিজেদের মধ্যে এটা আলোচনা করা এবং এগুলোকে জীবনের ক্ষেত্রে প্রয়োগ করাটা খুব দরকারি বলে আমি মনে করি। সুতরাং আজকে ডক্টর সুব্রত সরকার ম্যাডামের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম। টিনস এবং বিভিন্ন বয়সের বাচ্চাদের, বিভিন্ন স্তরের মানুষের যে মেন্টাল হেলথ, সেই বিষয়ে অনেক গবেষণা। মূলত আমরা টিনসের উপরে আলোচনা করলাম, এবং তাদের মেন্টাল হেলথের লক্ষণ, কারণ, এবং কিভাবে হাউ টু হ্যান্ডেল, এবং সেখানে অভিভাবকের ভূমিকা কী, কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা কী, আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের এই তথ্যগুলো অনেক কাজে লাগবে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে এর পরেও আলোচনা করব। ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের চ্যানেল আস্ক প্রফেসর আমিনা হাওড়া টিভি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে দেখতে পাবেন। এবং আলোচনা প্রসঙ্গে যেটা দেখছিলাম ম্যাডামের এই বইটিতে, যে উনি বারাসাতের এনএনপি পজিটিভ প্লাস বলে একটি সংগঠন, যেখানে এইচআইভি পজিটিভ বাচ্চাদের নিয়ে তাদের কাজ করা হয়, তাদের সুস্থতা, মেন্টাল হেলথ নিয়েও বিভিন্ন রকম কাজ করা হয়। সেই কাজের পরিপ্রেক্ষিতে ম্যাডামের অভিজ্ঞতার বিষয়েও আমরা শুনবো আগামী দিনে নিশ্চয়ই। তো ম্যাডাম, সবশেষে কি বলবেন আজকের যে বিষয়, এই বিষয় ক্লোজ করার আগে কি বলবেন দর্শকদের জন্য? দেখুন, মানসিক চাপ যে বাড়ছে, বড় ছোট সবারই মানসিক চাপ বাড়ার বহু রকম কারণ সমাজে আছে। কিন্তু সেই চাপটাকে নিয়ে, যে চাপটাকে তো বাদ দিয়ে আমরা চলতে পারবো না। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, পরিবার এবং অভিভাবকরা, তারাই হচ্ছেন আসল, যে যারা এই উঠতি ছেলে মেয়েদেরকে তাদের মানসিক চাপ কমানো, তাদেরকে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাত্রার মধ্যে দিয়ে পরিচালন করা, এইটা তাদের একটা বিরাট একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা
যদি অভিভাবকরা মনে করেন যে কিছু কিছু জিনিস তাদের আরও জানার দরকার, তাহলে সেটা জানতে হবে। এবং এটাকে যে এই চাপটা ভালো না, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন, আমরাও সবাই জানি, কিন্তু চাপটা কমাতে হবে। তার জন্য কিছু জিনিস, এই মনোভাবটা আপনাকে আনতে হবে যে এই চাপটা কমাতে হবে। যেটুকু আপনার ক্ষমতার মধ্যে আছে, আপনার পরিবারের মধ্যে, পরিবেশের মধ্যে, সেইটা আপনাকে ভেবে সেই কাজগুলো আপনাকে করতে হবে। কারণ সন্তান আপনার, সেই সন্তানকে সুস্থ রাখা এবং সঠিকভাবে চালনা করার দায়িত্ব অভিভাবকের এবং পরিবারগুলোর। একদম। সুতরাং আপনার সন্তানের শারীরিক অসুস্থতা যেমন আপনি আইডেন্টিফাই করে আপনি চিকিৎসকের কাছে নিয়ে যান, তো মানসিক স্বাস্থ্য কোনো রকমভাবে হ্যাম্পার্ড হলে, ক্ষতিগ্রস্ত হলে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। মানসিক চাপগুলো বিশেষ করে সেই মানসিক চাপগুলো আপনাকে বুঝতে হবে কোনগুলো চাপ সৃষ্টি করছে। হ্যাঁ, এবং এবং এই সমস্ত বিভিন্ন বইয়ের মধ্যে আমরা ম্যাডামের চিন্তা ভাবনা, কথাবার্তা আমরা নিশ্চয়ই আমরা জানবো, বইগুলো সংগ্রহ করব। একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নিয়মিত ম্যাডামের ইন্টারভিউ, সাক্ষাৎকারগুলো আপনারা শুনবেন। ধন্যবাদ জানাই ম্যাডামকে মূল্যবান সময় দেওয়ার জন্য।